আসসালামু আলাইকুম। কেমন আছো আপুরা ভাইয়ারা? আশা করি সবাই ভালো আছো। অনেক ঠান্ডা লেগেছিল আর কাশি ছিল, যার কারণে আমি নিয়মিত গল্পগুলো দিতে পারছিলাম না। তো আশা করি এখন থেকে গল্প দিব। এখনো পুরোপুরি কিন্তু আমার ঠান্ডা ভালো হয়নি, মানে প্রচুর কাশি হচ্ছে। তো চেষ্টা করছি তারপরেও তোমাদেরকে অপেক্ষা আর না করাই গল্প দিই। তো একটু দোয়া করো যাতে তাড়াতাড়ি সুস্থ হতে পারি। তো চলো গল্পে চলে যাই। তো শুরু করছি সঙ্গীত প্রণয়া শক্তি পর্ব 16। লিখেছেন সুরাইয়া রাফা। রাতের শেষ ভাগ চলমান, চারিদিক ছেয়ে আছে শুনশান নিস্তব্ধতায়। বিশাল আকাশ ছুঁই ছুঁই কংক্রিটের ভবনটার বেশিরভাগ অ্যাপার্টমেন্টের আলো নিভানো। ভবনের পেছনে অবস্থিত মানুষ যাতায়াতের শুরু রাস্তা, গাড়ি তো দূরে থাক, একটা সাইকেল চালারও টুংটাং আওয়াজ নেই পর্যন্ত। কি করেই বা থাকবে? এখনো তো সবার ঘুমের সময়। রাতের এই শেষ প্রহরের মানুষ তো দূরে থাক, রাত জাগা পাখিরাও বোধহয় ঘুমিয়ে পড়ে ক্লান্তিতে। আমেরিকার এই স্টেটে ভালোই বাঙালি চোখে পড়ে, তাই হয়তো এখানে নাইট ক্লাব কিংবা বার এসব বিদেশি আমোদ ফুর্তির জোয়ার অত বেশি নয়। তার উপর পাশেই হাসপাতাল, তাই তো চারিদিকে এমন শান্তি শান্তি পরিবেশ বিরাজমান। এই শুনশান নিস্তব্ধতা, মৃদু হিমেল হাওয়া কিংবা শান্তিদায়ক পরিবেশ কোনোটাই উপভোগ করার লেশমাত্র আগ্রহ নেই অরুর মাঝে। আর না আছে ক্লান্ত পরিশ্রান্ত নিভু নিভু চোখ দুটোর পাতায় এক রত্তি ঘুম। সেই সন্ধ্যাবেলাতে টানা বারান্দায় এসে বসেছিল, আর এখন রাত শেষ হয়ে ভোরের আলো ফুটতে চলল, তাও একইভাবে হাঁটুতে মাথা ঠেকিয়ে বারান্দায় বসে আছে অরু। আজকাল এটা ওর প্রতিদিনের রুটিন হয়ে দাঁড়িয়েছে। এছাড়া গত কয়েকদিন যাবৎ নামমাত্র খাবার আর পানি খেয়ে কোনো মতে বেঁচে আছে মেয়েটা। কি করেই বা খাবার মুখে তুলবে ও? মা আপা কেউই ওর সাথে ভালো মতো কথাই বলছে না, তার দিকে ফিরেও তাকাচ্ছে না। চোখের সামনে দেখলে মুখ ফিরিয়ে চলে যায়, কেমন যেন সবার মাঝে উপস্থিত থেকেও নেই ওরও। মাত্র কয়েকদিনের ব্যবধানে হঠাৎ করেই ওর সুন্দর সাজানো গোছানো জীবনটা হয়ে উঠেছে দুর্বিষহ আর অস্বাভাবিক। এত কিছুর পরেও যার জন্য এতটা কষ্টসাধ্য করা, যার জন্য এত ধৈর্য ধারণ করা, যার কথা ভেবে ভেবে এই নির্ঘুম রাত কাটানো, সে যদি অন্তত মনের খবরটা বুঝতো। কিন্তু না, কৃত্তিক সেই যে রেগেমেগে চলে গেল, আজ প্রায় 1 সপ্তাহ হতে চলল, আর আসেনি সে। ওদিকে মা আর আপার খুশির জন্য ঘরের বাইরে পা মারায় না ওরও, কারণ ও জানে ঘরের চৌকাঠ মারালে সবাই ভাববে ওরও কৃত্তিকের কাছে গিয়েছে। তারপর শুরু হবে আরেক অশান্তি। ওরও আর অশান্তি চায় না। ওর এইটুকু জীবন দিয়ে কম তো আর ধকল গেল না। 1 সপ্তাহের অনাহারে আর অবহেলায় সুন্দর লাবণ্যময় মুখটা হুট করে কেমন ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। না ঘুমিয়ে ঘুমিয়ে চোখের কটরে কালি জমেছে, লম্বা চুলগুলোতে চিরুনি চলেনি বেশ কয়েকদিন। শরীরের সাথে ফিটিং হয়ে থাকা জামাটাও গলা থেকে নেমে যাচ্ছে নিঃসংকোচে। আর কিছুদিন এভাবে থাকলে ওরুকে অসুস্থ হয়ে হসপিটালেই ভর্তি হতে হবে নিশ্চিত। জীবনে প্রথমবার প্রেমে পড়লে বুঝি এমনটাই হয়, তার দহনে হৃদয় ছিঁড়ে যায়। কিন্তু ওর এই বিভীষিকাময় অবস্থা করে দিয়ে কোথায় হারিয়ে গেল কৃত্তিক? ভেবে পায় না ওরও। দিনে অন্তত 100 বার এসে টানা বারান্দায় উকিঝুঁকি দিতে থাকে কেউ আসলো কিনা দেখার উদ্দেশ্যে। কিন্তু না, ওর জন্য এখন আর কেউ আসে না, বাইক নিয়ে দাঁড়িয়েও থাকে না কেউ। ওরও কষ্ট পায়, ওর হৃদয়টা ব্যথায় টনটন করে ওঠে। অভিমানী কান্নার ভিজে উঠে চোখের পাতা। কৃত্তিকের উপর একরাশ অভিমান করে। ওরও নিজেকে নিজে কঠিন শর্ত এটি দিয়ে বলে, আর কখনো আপনার জন্য অপেক্ষা করব না আমি। আপনি একটা নিষ্ঠুর মানব, হৃদয়ে মায়া দয়া বলে কিচ্ছু নেই আপনার। নয়তো কিভাবে পারছেন আমাকে না দেখে থাকতে? আপনার কি একটু খারাপ লাগে না? আমাকে একটুও দেখতে ইচ্ছে করে না? যদি দেখতে নাই ইচ্ছে করে তাহলে আপনি কেন আমার মস্তিষ্কে ঘুরপাক করেন সারাক্ষণ? আমি খেতে পারছি না, ঘুমাতে পারছি না, স্বাভাবিক হতে পারছি না, আপা আমাকে বোঝাতেও পারছি না, অথচ ভেতরটা আমার দহনে পুড়ে যাচ্ছে সারাক্ষণ। কেন এই দহন? উত্তরটা অন্তত দিয়ে যান। ওর অযাচিত অভিমানী মনের উত্তর দিয়ে যায় না কেউই, তাই পরক্ষণে আবার রেগে মেগে ওরও নিজেই বলে, যেহেতু আপনি আমার কথা ভাববেন না,
তাই এবার থেকে আমিও আর আপনার কথা ভাববো না, একটুও ভাববো না। ঠিকই তো, সে যদি ওরুকে না দেখে ভালো থাকতে পারে, এতগুলো দিন চলে গেল, তাও যদি ওরুকে একটা বারের মনে না পড়ে, তবে ওরও থাকতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু হায়, প্রেমে পড়লে কি আর এত শর্ত মানে? অষ্টাদশী যে ভীষণভাবে প্রেমে পড়েছে ওই উগ্র বেপরোয়া লোকটার, তাই তো ফেটে পড়া অভিমানের কয়েক মুহূর্ত পরেই নিজেকে নিজে দেওয়া শর্তফূর্ত জলাঞ্জিত দিয়ে পুনরায় ছুটে যায় টানা বারান্দায়। অতঃপর সেই চেনা মুখ, চেনা কামুক চোখ, চেনা বাইক কিছুই দেখতে পায় না। পেয়ে তীব্র কান্নার জোয়ারে সেখানে বসে পড়ে অরু। প্রহরের পর প্রহর কেটে যায়, অরুর অপেক্ষার শেষ হয় না। তাকে একটাবার দেখার জন্য আনচান করতে থাকা হৃদয়টা অপেক্ষার প্রহর গুনতে গুনতে ঝিমিয়ে পড়ে, তবুও আশা হারায় না অরু। ওর মনে হচ্ছে কৃত্তিক সেদিনের ঘটনার একটু রেগে আছে, তাই হয়তো আসছে না। রাগ পড়ে গেলে ঠিক চলে আসবে, কিন্তু আর কত? কৃত্তিকের বিশেষ মতো জ্বালাময় প্রেম যে অরুর শরীরের রুদ্রে রুদ্রে ছড়িয়ে যাচ্ছে। জীবনে প্রথমবার কারো সত্যিকারের প্রেমে পড়ে শেষে হয়ে যাচ্ছে মেয়েটা। সবার অজান্তে একটু একটু করে নিজেই খুন করছে নিজেকে, শুধুমাত্র জায়ান্ট কৃত্তিকের জন্য। সময় চলমান, দিনের আলো আর রাতের মাঝেই তার প্রভাব বিদ্যমান। এই আসে তো এই যায়, দেখতে দেখতে চোখের পলকে কেমন 10 দিন পার হয়ে গেল, তবুও দেখা মেলেনি কৃত্তিকের। এখন আর অভিমান হয় না অরুর, বরং কষ্ট হয়, ভীষণ কষ্ট, যে কষ্টে ওর হৃদয়টা ক্রমাগত দুমড়ে মুচড়ে শেষ হয়ে যায়। অনুয়ার আজমেরি সে ভেবেই নিয়েছে, যেহেতু দেখা সাক্ষাৎ যোগাযোগ কিছুই নেই, সেহেতু ধীরে ধীরে সব কিছু থেকে বেরিয়ে আসবে অরু। একবার শুধু মনটা ঘুরিয়ে গেলেই কেল্লাফতে, তারপর সোজা ডিভোর্স। কিন্তু তারা তো আর জানেন না, কৃত্তিকের এই অনুপস্থিতি ছিল অরুর হৃদয়ে এক নিদারুণ প্রেমের জোয়ার। অষ্টাদশীর মনে দাগ কেটে গিয়েছে এই দূরত্ব। জায়ান কৃত্তিক আর নিখিল দুজনকে ভালোবাসার পার্থক্যটা হাড়ে হাড়ি টের পেয়েছে সে। নিখিলের মাসের পর মাস অনুপস্থিতি কিংবা দূরত্ব কোনো কিছু এভাবে পোড়ায়নি অরুকে, অথচ কৃত্তিকের এই 10 দিনের দূরত্ব অরুকে বুঝিয়েছে সত্যিকারের ভালোবাসা কী। কৃত্তিকের হাসকি কণ্ঠস্বর, কৃত্তিকের রাগ, কৃত্তিকের হাসি, কৃত্তিকের ছোঁয়া, কৃত্তিকের শরীরের মাতাল করা সুবাস, কি না মিস করে অরু। এখন আর ভাবতে ইচ্ছে হয় না কৃত্তিক কেন আসে না। এখন তো অরুর নিজেরই সবকিছু ভেঙে চড়ে কৃত্তিকের বুকে গিয়ে ঝাঁপিয়ে পড়তে মন চায় অনায়াসে। হৃদয়টা যে এই দহন আর সহ্য করতে পারছে না। কৃত্তিকেরও কি ঠিক এই একই রকমই যন্ত্রণা হতো অরুর অনুপস্থিতিতে? ভাবছে অরু, মনে মনে বলছে, আপনি তো এই দহন, এই যন্ত্রণা বোঝেন, তাহলে জেনে শুনে কেন আমাকে এই দহনে পুরাচ্ছেন? কি দোষ করেছি আমি? আমার কষ্টে নিশ্চয়ই খুব আনন্দ হচ্ছে আপনার, হাসি পাচ্ছে খুব নিশ্চয়ই। হা, অষ্টাদশীর অবুঝ অভিমান। অলস দুপুরে খাওয়া নাওয়া ছেড়ে অরু যখন শুয়ে শুয়ে কৃতিকের কথাই ভাবছিল, তখনই রুমে প্রবেশ করে অনু। আজকাল অনু আর অরুর মাঝে খুব একটা ভাব নেই, যতটুকু প্রয়োজন পড়ে কেবল ততটুকুতেই কথা বলে ওরা। এর বাইরে চোখাচোখি হলেও কোনো এক অজানা অপরাধ বোধ ঘিরে ধরে দুজনকেই। ওর রুমে এসে দেখতে পায় ওর বিছানার উপর হয়ে মরার মতো পড়ে আছে, লম্বা সিল্কি বাঁধনহারা চুলগুলো পুরো খাটে ছড়িয়ে। শরীরটা শুকিয়ে এইটুকুনি হয়ে গেছে মেয়েটার। কিসের এত কষ্টই এক রক্তি মেয়ের বুঝে পায় না ওরও, হয়তো বুঝতে চায় না, তাইও আড়ালে দীর্ঘশ্বাস ফেলে ডেকে উঠল অরুকে। অরু, খেতে আয়। অনুর ডাকে শুয়ে শুয়েই জবাব দিল অরু। রেখে দে, পরে খাবো। অনু বলে, রেখে দিলে ঠান্ডা হয়ে যাবে, এখনই খেয়ে যা, তাছাড়া মা বাসায় নেই, কেউ কিছু বলবে না তোকে। মা বাসায় নেই কথাটা শোনার সঙ্গে সঙ্গে উঠে বসলো অরু। অতঃপর অনুর কাছে এগিয়ে এসে জিভ দিয়ে অধর ভিজিয়ে একটু সাহস করে বলল, আপা, আমার ফোনটা একটু দিবি? খুব বেশি না, মাত্র 5 মিনিট, তারপর আবার নিয়ে নিস। দে না আপা। অনু গম্ভীর গলায় বলল, তোর ফোন মা লকারে ঢুকিয়ে তালা মেরে রেখেছে, আমি কিভাবে দেব?
ওরও একটু ভেবে বলল, তাহলে তোরটা দে। অনু সভ্রু কঞ্চিত করে শুধালো, কি করবি ফোন দিয়ে তুই? অরু স্পষ্ট গলায় জবাব দিল, জান কৃতিককে কল করব। অরুর কথায় ঝাঁঝিয়ে উঠল অনু ও তৎক্ষণাৎ অরুর দিকে ক্ষিপ্র দৃষ্টি নিক্ষেপ করে তেতো গলায় বলল, জায়ন কৃতিক, জায়ন কৃতিক বলা বন্ধ কর অরু, কানে লাগছে আমার, উনি আমাদের ভাই হয়। অরু শক্ত গলায় বলল, উনি আমার স্বামী, ওনাকে আমি শুধু কৃতিকও বলতে পারি, স্বামীকে ভাইয়ে কেন বলতে যাব? এরকম একটা সম্পর্কের কথা মুখে আনতে লজ্জা করে না তোর, যেখানে মানুষটার বাবা আমাদের মায়ের প্রয়াত স্বামী? অনুর ধারালো কথায় ওরও ঘাবড়ালো না, বরঞ্চ সোজাসাপটা ভাবে বলল, আমাদের বিয়ের সম্পূর্ণ বৈধতা আছে আপা, সমাজ যা বলে বলুক, আমি তাকে ভালোবেসে ফেলেছি, আমি আর পেছাতে পারবো না, তাহলে মরে যাব। অনু দাঁত কটমুটিয়ে বলল, তাই বলে জান কৃতিককে? মানুষটা একটা উগ্র মেজাজি লোক, ছেলে বুড়ো কাউকে এইটুকুনি রেসপেক্ট দেয় না, আমাদের মাকে তো দেয়ই না, তাকেই ভালোবাসতে হলো তোকে? আমি যতটুকু দেখেছি তোর সাথে তো ভালোভাবে কথাও বলে না সে, তাহলে ভালোবাসাটা এলো কোথা থেকে বল? অনুর কথায় ওরও মনে মনে হাসে, অতঃপর মনে মনেই বলে, জায়ন কৃতিক রহস্যময় মানো বাবা, উনি সামনে যা দেখায় ভেতরে পুরোপুরি তার বিপরীত, একদিন সেটা তোরাও বুঝবি। ওরও চুপ হয়ে আছে দেখে অনু বিরক্তি ঝাড়ানো গলায় বলল, শোন ওরও, ভালোবাসিস আর যাই করিস, তবে তোর এসব অস্বাস্থ্যকর ভালোবাসা আর পাগলামিতে মায়ের শরীরে যদি এইটুকুনি ত্রুটি হয়েছে কিংবা মা আবার অসুস্থ হয়েছে, তাহলে তোর খবর আছে। ওরও সঙ্গে সঙ্গে বলল, তাহলে সম্পর্কটা মেনে নিলেই তো পারিস। অরুর কথায় অনু তেতে উঠে বলল, জান কৃতিকে বিয়ে করার সঙ্গে সঙ্গে বেয়াদবের খাতায় নাম লিখিয়ে ফেলেছিস দেখছি, আর কি মেনে নেব? মেনে নেওয়ার মতো সম্পর্কে জড়িয়েছিস তুই? তাহলে সেদে সেদে দরদ দেখাতে আসিস না আমাকে, একা ছেড়ে দে। অনু দাঁত কিরমিরিয়ে বলল, আমাকে আর মাকে না জানিয়ে বিয়ে করতে তোর একটু বাদলো না অরু? আরও কি কি করেছিস কে জানে, নয়তো দামি ফোন, এত বড় অ্যামাউন্টের চেক, এত সব কোত্থেকে আসছে? অনুর শেষ কথায় রক্ত চড়ে গেল অরুর মস্তিষ্কে। সেদিন মাও একই কথা বলেছে, আর আজ আপাও আকারে ইঙ্গিতে বোঝালো কিভাবে ওকেও এরা। আজ আর চুপ থাকলো না অরু, তেতো গলায় বলল, যদি করেও থাকি স্বামীর সাথে করেছি, পাপ তো আর করিনি, তাহলে কেন শুধু শুধু কথার আঘাত করছিস আপা? ওরও মিথ্যে কিছু বলেনি, কথাটা ভেবেই দমে গেল অনু, নিজেকে বারবার বসালো অরুর জায়গাতে। আজ প্রত্যয় যদি বৈধভাবে কিছু দাবি করতো, তাহলে কি অনু ফিরিয়ে দিত? কখনোই না। অরুর বেলায় কেন সবাই বিমাতা বিমাতা সুলভ আচরণ করছে তাহলে? ওর দোষটা কোথায়? ভালোই তো বেসেছে, অপরাধ তো আর করেনি, তাহলে ওকে বারবার অপরাধীর মতো কেন জাজ করা হচ্ছে? অনু চুপচাপ মলিন মুখে কিছু ভেবেছে দেখে ওরও কমফোর্টার মুড়ি দিয়ে শুতে শুতে বলল, তোর কিছু বলার না থাকলে যেতে পারিস, আমি ঘুমাবো। অনু ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে নীরব পদধ্বনিতে বেরিয়ে যেতে যেতে ছোট্ট করে বলল, খেয়ে নিস। আজ বহুদিন বাদে আবারও ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে ওরও, লম্বা চুলে চিরুনির টেনে টেনে চুলগুলো পরিপাটি করে নিচ্ছে সযত্নে। গায়ে পড়েছে ডার্ক কফি কালারের ফতুয়া আর লং স্কার্ট। নিজেকে এতটা গোছানোর পরেও চোখে মুখে কি ভীষণতা মেয়েটার। ফর্সা উজ্জ্বল চেহারাটায় গত 15টা দিনের কয়েক শেড ফর্সা হয়ে গিয়েছে। ফ্যাকাশে মুখখানা দেখে মনে হচ্ছে রক্ত শূন্যতায় ভুগছে বহুদিনে। নিজের মলিন চেহারাটার দিকে খানিকক্ষণ একইভাবে তাকিয়ে থেকে চোখ সরিয়ে নিল অরু। তারপর ড্রেসিং টেবিলের ড্রয়ারে হাতড়ে একটা লিপ বাম বের করে আলতো করে লাগিয়ে নিল দু ঠোঁটে। এখন একটু ভালো লাগছে দেখতে। নিজেকে আরও একবার আয়নার দেখে নিয়ে পার্স ব্যাগটা হাতে নিয়ে নিঃশব্দে রুম থেকে বেরিয়ে গেল অরু। আজ 15টা দিন হলো কৃত্তিকের দেখা নেই, কোনো খোঁজ নেই। এখন তো অরুর অভিমানের চেয়েও চিন্তা বেশি হচ্ছে, কোথায় গেল লোকটা? কেনই বা অরুর থেকে নিজেকে এতটা আড়াল করে রেখেছে? তাহলে কি সে আর অরুকে চায় না? কিন্তু কৃত্তিক যে বলেছিল, তুই শুধু বিয়েটা কর, বাকিটা জীবন আমি সামলে নিব।
এই তার সামলানো। এসব কথা ভেবেই গত রাত ওরও ঠিক করেছে ও ভার্সিটিতে যাবে। তাতে মা যা বলার বলুক আর যা করার করে নিক। এভাবে চার দেয়ালের মাঝে বসে বসে অপেক্ষার প্রহর গুনতে থাকলে নির্ঘাত দম আটকে মরে যাবে ও। তার চেয়ে একটা রিস্ক নিয়ে কৃতিকের সামনাসামনি হওয়াটাই বেশ জরুরি। এভাবে ভালোবাসার লোভ দেখে কষ্ট দেওয়ার মানে কি জানতে চায় ওরও। সেই উদ্দেশ্যে সকাল সকাল আজ বেরিয়েছে ও। মা অফিসে, আপা বোধহয় নিজের রুমে। সেই সুযোগটায় কাজে লাগিয়ে পা টিপে টিপে অ্যাপার্টমেন্ট ছেড়ে বেরিয়ে গিয়েছে ওরও। ভার্সিটি ক্যাম্পাসে পা রাখতেই সবার আগে আজও দেখা হয়ে গেল সায়নীর সাথে। ওরু সায়নীকে দেখে ঠোঁটের কোণে কিঞ্চিত হাসি ফুটিয়ে এগিয়ে আসতেই সায়নী ওরুকে দেখা মাত্রই মুখ ঘুরিয়ে সোজা হাঁটা দিল বিপরীত দিকে। সায়নীর এমন বিরূপ আচরণে ঘাবড়ালো না ওরও, কারণ সেদিন ওরও সায়নীর সাথে খুব একটা ভালো ব্যবহার করেনি। তার উপর সায়নী জেনে গিয়েছে ওর পছন্দের জেকে স্যার আর কেউ নয়, স্বয়ং ওরুর হাজব্যান্ড। এত কিছু একসাথে জানার পর একটু আধটু রাগ হওয়ারই কথা। তাই সায়নীর পেছন পেছন এগিয়ে আসতে আসতে ওরু বলল, সায়নী দাঁড়াও, একটাবার আমার কথা শোনো প্লিজ, খুব বিপদে পড়েছি আমি। ওরুর শেষ কথায় পা থেমে গেল সায়নী। ওর চোখ মুখ শক্ত করে বিরক্ত হয়ে ঘুরে দাঁড়াতেই আশ্চর্য হয়ে গেল। আপনা আপনি হাত চলে গেল মুখের উপর। মনে মনে বলল, এই কি হাল হয়েছে গোলুমুলো মেয়েটার, এতটা শুকিয়ে গিয়েছে যে দেখে মনে হচ্ছে বাতাসের ধাক্কায় উড়ে যাবে। সায়নী দাঁড়িয়ে পড়তেই ওরু কি ছুটে এসে বলল, রাগ করে আছো এখনো? সায়নী বেশ ম্যাচিওর। ওরু থেকে বয়সে কয়েক বছরের সিনিয়র হবে। স্কলারশিপ নিয়ে এসেছে কি না, তাই রাগ করলেও প্রকাশ প্রকাশ করার প্রশ্নই ওঠে না। অগত্যায় সায়নী বলল, রাগ করিনি, কিন্তু এ কি হাল হয়েছে তোমার, এতটা শুকিয়ে গেলে কি করে? ওরু সায়নীর কথাটা পুরোপুরি এড়িয়ে গিয়ে বলল, বলবো বলবো সব বলবো, তার আগে তুমি প্লিজ আমাকে বলো তোমার জেকে স্যার কোথায়? অরুর কথায় সায়নী তাচ্ছিল্যের হাসি হেসে বলল, নাইস জোক অরু, তোমার হাজব্যান্ড অথচ খোঁজ জিজ্ঞেস করছো আমার কাছে, ইজেন্ট ইট ফানি? অরু না সূচক মাথা নাড়িয়ে অনুনয় করে বলল, আমি মজা করার অবস্থায় নেই সায়নী, প্লিজ বলো। আচ্ছা থাক, তোমার বলতে হবে না, আরেকটু পরেই তো ওনার ক্লাস, আমি বরং খুঁজে নেব। ওরুকে হয়রান আর ব্যতিগ্রস্ত দেখাচ্ছে, চোখে মুখে দারুণ কষ্টের ছাপ। ওর এমন অবস্থা দেখে মন টলল সায়নীর। ও আস্তে করে বলল, কি হয়েছে বলো তো তোমাদের? জেকে স্যার তো প্রায় 15 দিন ধরে ভার্সিটিতে আসেন না, আর তুমি তো তারও আগে থেকে। সায়নীর কথায় ওরুর ভ্রুকুঞ্চিত হয়ে গেল। ও মনে মনে বলল, কি বলছে সায়নী এটা? কৃতিক 15 দিন ধরে ভার্সিটিতে আসেন না, কিন্তু উনি তো কাজে ফাঁকি দেওয়ার লোক নন, আমি তো অন্তত দেখিনি। তাহলে হুট করে কোথায় হারিয়ে গেলেন উনি? ওরও ভাবছে দেখে সায়নী বলল, তোমার সাথে কথা হয়নি স্যারের? এখন আবার বলো না যে নিজের হাজবেন্ডের কোনো খোঁজই জানো না তুমি। ওরও একটা শুষ্ক ঢোক গিলে অপরাধীর সুরেই বলল, ঠিকই বলেছো তুমি সায়নী, আমি ওনার কোনো খোঁজই জানি না। পরক্ষণেই কিছু একটা মাথায় আসতেই চট করে ওরু বলে উঠল, তোমার ফোনটা একটু দাও না সায়নী। সায়নী হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে ফোন বাড়িয়ে দেয় ওরুর হাতে। ফোন পেয়ে ওরু কাপা হাতে মুখস্থ নাম্বারটা ফোনে তুলে ডায়াল করলো তাতে। কিন্তু এবারও ওরুকে নিরাশ করে দিয়ে কলটা কেটে গেল বললে ভুল হবে, ফোনটা পুরোপুরি বন্ধ। নিভু নিভু শেষ আশাটুকুও হাতছাড়া হয়ে যাওয়াতেই ওরুর বুক কাঁপছে, কান্নারা দলা পাকিয়ে আটকে আছে গলায়। বাকশক্তিক্ষীণ জিহ্বাটা অযথাই তেতো হয়ে সারা মুখে ছড়িয়ে পড়েছে। ওরও একবার দুবার করে উদ্ভ্রান্তের মতো অসংখ্যবার ডায়াল করলো কৃতিকের নাম্বারে, কিন্তু প্রত্যেকবারই সেই একই বিরক্তিকর কথা, তার নাম্বার ইজ ক্লোজড। ওরকে এমন দিশেহারা হতে দেখে সায়নী শুধালো, আর ইউ ওকে? ওরও এদিক ওদিক মাথা নাড়িয়ে বিড়বিড়িয়ে বলল, ঠিক নেই, কিচ্ছু ঠিক নেই, আমি আমার মন মস্তিষ্ক হৃদয় কিচ্ছু ঠিক নেই। ভার্সিটি ক্লাস সব কিছু শিকয় তুলে শেষমেশ ওরু গিয়েছিল কৃত্তিকের বাড়িতে, কিন্তু না, বাড়িটাও ফাঁকা পড়ে আছে, কোথাও নেই কৃত্তিক। অগত্যায় এক বুক ব্যথা আর অভিমান নিয়ে ঘরে ফিরেছে ওরু। কৃতিকের বাড়ি থেকে ফিরতে ফিরতে সন্ধ্যা নেমে এসেছে পুরো দস্তর। প্রায় 2 ঘন্টার রাস্তা জার্নি করে এসে বড্ড ক্লান্ত লাগছে ওরুর। তার উপর সারাদিন না খেয়ে আছে, কিন্তু এখন খাওয়া যাবে না।
চুপচাপ রুমে গিয়ে ঘুমিয়ে থাকতে হবে, নয়তো মা দেখলে হাজারটা প্রশ্ন তুলবে, কড়া কথা শোনাবে। সেই ভেবে সদর দরজা খুলে চুপচাপ মাথা নুয়ে নিজের রুমে পা বাড়ালো অরু। কিন্তু শেষ রক্ষা আর হলো না। রুমে প্রবেশের আগেই বাদ সাধলেন আজমেরী শেখ। গলা উঁচিয়ে বললেন, নষ্টামো করতে গিয়েছিলে বুঝি? অরু হকচকিয়ে উঠে পিছনে তাকিয়ে বলল, কি বলছো মা? আজমেরী শেখ দু হাত বুকের উপর ভাঁজ করে সাবলীল ভঙ্গিতেই বললেন, আমার কাছে খবর আছে তুমি জায়ান কৃতিকের বাড়িতে গিয়েছিলে। মায়ের কথায় ওরও চোরের মতো মাথাটা নিচু করে ফেলল। অতঃপর বলল, আসলে মা, তুমি যা ভাবছো তা নয়। একদম চুপ করো। তোমার নোংরা মুখে মা ডাকবে না আমাকে। ওরও কান্না জড়িত কণ্ঠে চেঁচিয়ে উঠে বলল, বারবার নোংরা নোংরা কেন বলছো? কি নোংরামো করেছি আমি? আজমেরী শেখ কাটকাট গলায় বললেন, সেটা মুখে বলতে হবে? ওদিকে মা মেয়ের তর্ক শুনে রুম থেকে বেরিয়ে এলো অনু। অরুকে এভাবে মায়ের সাথে ঝাঁঝিয়ে কথা বলতে দেখে চটে গেল সে। অগত্যাই অরুর দিকে এগিয়ে এসে বলল, আবার শুরু করেছিস অশান্তি? তুই চাইছিসটা কি অরু? আমাদের মা মরে যাক? অনুর কথায় অরু আহত সুরে বলল, কি বলছিস আপা? তাহলে সকালে উঠে কোথায় গিয়েছিলি আর সন্ধ্যাবেলাতেই বা কেন ফিরলি? ওরও কাঁদতে কাঁদতে বলল, তোরা আমার সাথে কেন এমন করছিস? কেন এত মানসিক যন্ত্রণা দিচ্ছিস? আমি ঠিক নেই আপা, ভেতর থেকে শেষ হয়ে যাচ্ছি। প্লিজ আমাকে একটু স্বস্তি দে, আমাকে একটু বাঁচতে দে। অনু চোয়াল শক্ত করে বলল, তুই আগে আমাদের বাঁচতে দে, মাকে সুস্থ থাকতে দে। ওরও বলল, কি করতে বলছিস আমাকে? অনু স্পষ্ট আওয়াজে বলল, কৃত্তিক ভাইয়াকে নিজের স্বামী দাবি করা বন্ধ কর, ভুলে যা তাকে। ওরও কিছুক্ষণ নীরব চোখে মা আর আপার দিকে তাকিয়ে রইল। তারপর কাটকাট আওয়াজে বলল, পারবো না। সঙ্গে সঙ্গে ওর নরম তুলতুলে গালে এসে হামলে পড়ল আরও একখানা চড়ের আঘাত। ওরও এটার জন্যই অপেক্ষা করছিল। এটা খাওয়া হয়ে গেলে রুমে চলে যাবে সে। তাই করলো। গালে হাত দিয়ে টলমলে চোখের পানিটুকু আড়ালে মুছে রুমে গিয়ে সশব্দেই দরজা লাগিয়ে দিল। ওরও চলে গেলে অনু নিজের রুমে গিয়ে দরজা কপাট আটকে। ওর মনটা যে খুব ভালো তা তো নয়, বরং অতিরিক্ত খারাপ। গত 15টা দিন ধরে প্রত্যয়ের সাথে কথা নেই। অনু না হয়ে রাগ করেছে, তাই বলে প্রত্যয়কে একটাবারও কল দিয়ে ওর খোঁজ নেবে না? এ কেমন ভালোবাসে তার? প্রত্যয়ের উপর গভীর রাগটা যখন গভীরতা হয়েছিল তখনই ঘটে গিয়েছে এই ঘটনা। অনু নিজের একরাশ রাগ আর বিরক্তি অজান্তে ঝেড়ে ফেলেছে ছোট্ট বোনটার উপর। এটা অবশ্য নতুন নয়। অনু বরাবরই রগচটা স্বভাবের। হুটহাট রাগ উঠে যায় ওর, আর তার বহিঃপ্রকাশটাও হয় ভুলভাবে। সেই ভুল বহিঃপ্রকাশের বেশিরভাগ শিকারী হয় অরু। কিন্তু আজ একটু বেশি বেশি হয়ে গিয়েছে। অনু নিজেই সেটা এখন বুঝতে পারছে। অনুশোচনা অপরাধ বোধে গলা ধরে আসছে ওর। ও পড়েছে মহা দোটানায়। একদিকে বোনের অসহায়ত্ব আর অন্যদিকে মায়ের স্বাস্থ্য। কোন দিকে যাবে অনু? তাও মা কিংবা জায়ানকৃতিক কেউ যদি একটু নরম মনের হতো। দুইজনই হচ্ছে টিট ফর টেট, কেউ কাউকে এক বিন্দু ছাড় দিতে রাজি নয়। ওদিকে এসবের মাঝে পিষে যাচ্ছে ছোট্ট অরুটা। অরুর জন্য এবার সত্যি সত্যি ভেতরটা পুড়তে লাগলো অনুর। অনু যখন অরুকে নিয়ে একরাশ অনুশোচনায় ডুবে যাচ্ছে, ঠিক তখনই অযত্নে পড়ে থাকা ফোনটা বেজে ওঠে তার সুরে। অনু স্ক্রিনে তাকিয়ে দেখতে পায় প্রত্যয়ের নাম্বার। এতগুলো দিন বাদে আজ হঠাৎ প্রত্যয়ের কল পেয়ে ভেতরে ভেতরে খুশির হিড়িক পড়ে গেল অনুর। ও তৎক্ষণাৎ ফোনটা রিসিভ করে, কানে ধরে চুপ হয়ে রইল। এপাশ থেকে সারা শব্দ না পেয়ে ওপাশ থেকে প্রত্যয় ডাকলো, হ্যালো অনু, শুনতে পাচ্ছ? বলুন। অনুর নরম সরম আওয়াজ পেয়ে প্রত্যয়ের বোধহয় ভালো লাগলো। ও খানিকটা আদুরে গলায় বলল, কেমন আছো সোনা? অনু অভিমানী সুরে বলল, কে খোঁজ নেয়? প্রত্যয় নিজের অপরাধটুকু স্বীকার করে বলল, খুব বেশি ঝামেলায় ছিলাম, সব বলবো তোমায়, তার আগে ফোনটা অরুকে দাও। অনু ভ্রুকুঞ্চিত করে বলল, অরুর সাথে কী কাজ আপনার? প্রত্যয় শাসন করার সুরেই বলল, দিতে বলেছি দাও, ওর সাথে জরুরি কথা আছে। অনু নাক ফুলিয়ে বলল, আপনি এতদিন পরে বকা দেওয়ার জন্য কল দিয়েছেন তাই না? প্রত্যয় বুঝল অনুর অভিমানের ঘটপূর্ণ। প্রেমিক হিসেবে প্রত্যয়ও তো একটা দায়িত্ব আছে, প্রেমিকের রাগ ভাঙানোর।
কিন্তু এখন তো হাতে সময় নেই, তাই ও খুব বেশি আদর দেখিয়েই বলল, আমার জান, আমার প্রাণ, আমার অন্য, প্লিজ কথা শোনো, ফোনটা ওরুকে দাও। তারপর আমি তোমার সাথেই সারা রাত কথা বলবো, প্রমিস। আজ আর ঘুমাতে দেবো না তোমায়। প্রত্যয়ের এমন আহ্লাদি কথায় গদগদে হয়ে উঠল অনু। এতক্ষণের রাগ ঢাক সব হাওয়ায় মিলিয়ে গেল মুহূর্তেই। ও লাজুক সুরেই বলল, ঠিক আছে, এটাই কিন্তু শেষবার। তারপর এরকম রিকোয়েস্ট করবেন না, মা জানলে খুব চটে যাবে আমার উপর। প্রত্যয় স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলল, আচ্ছা করব না, এবার দাও। একটু ধরুন, আমি নিয়ে যাচ্ছি। সেই সন্ধ্যা থেকে মাঝরাত অবধি এক নাগাড়ে শাওয়ার ছেড়ে ভিজেছে ওরু। নিজের সাথে নিজে না পেরে চিৎকার করে কেঁদেছে। শরীরের ব্যথা, মনের ব্যথা সব কিছুতে জর্জরিত হয়ে গেছে। হাত পা গুলো পানিতে ভিজে আরও ফ্যাকাশে হয়ে উঠেছে। অতিরিক্ত ভেজার ফলস্বরূপ ঠান্ডার তিত্তির করে কাঁপছে ছোট্ট শরীরটা। এক পর্যায়ে নিজের ভ্রম ছুটে গেলে জামাকাপড় পাল্টে মাথায় তোয়ালে জড়িয়ে নিজেই ওয়াশরুম থেকে বেরিয়ে আসে ওরু। ওয়াশরুম থেকে বেরিয়ে পায়ে পায়ে এগিয়ে গিয়ে দাঁড়ায় টানা বারান্দায়। আকাশটা ঘুটঘুটে অন্ধকারাচ্ছন্ন। দূর আকাশে গুড়ি গুড়ি মেঘ ডাকছে। হয়তো আজ রাতেও ঝড় আসবে, প্রচণ্ড ঝড় ভেঙে যাবে গাছপালা। সেই তীব্র ঝড়ের তাণ্ডবও হয়তোবা ওরুর মনের ঝড়ের কাছে সামান্য মাত্র। তখনও কংক্রিটের ভবনের কোনো একতলা থেকে ভেসে আসছে বেসুরা গানের লাইন। রাত চাঁদের আলো ঝরে বন্ধু তোমারও ঘরে, হায় আলো যে জ্বলে না আমি একলা অন্ধারে, বন্ধু বিব্রতি যে না আমি খুঁজি তোমারে, তুমি কোথায় আছো কোথায়, দেখা যাও আমারে। গানের লাইনগুলো খুব মন দিয়ে শুনতে শুনতে অস্পষ্ট ওরু বলল, আমার থেকে লুকিয়ে থাকা আর হারিয়ে গেলে তুমি জ্ঞান কৃতিক, তুমিহীনা আমিটা যে বিধ্বস্ত, বিমর্ষ আর পাগলপাড়া, সেটা তোমার অদেখাই রয়ে গেল। সেদিন তোমার বলে যাওয়া প্রতিটা কথার মর্ম আজ হাড়ে হাড়ে টের পাচ্ছি আমি। নিজের অজান্তেই তোমার প্রতি আসক্ত হয়ে পড়েছি আজ। এখন তোমাকে যে আমার চাই চাই, কিন্তু তুমি তো নেই, কোথাও নেই। আর কত পোড়াবে আমায় বলো, কত বোঝাবে তোমার মর্ম, পারছি না তো আর, এবার তো ফিরে এসো। অরুণ নিদারুণ ভাবনার ছেদ ঘটিয়ে রুমে প্রবেশ করে অনু। রুমের মাঝে কারো উপস্থিতি টের পেয়ে ওরু এগিয়ে গিয়ে তোয়ালে দিয়ে চুল ঝাড়তে ঝাড়তে বলল, খাবো না আমি, যেতে পারিস। অনু বলল, খেতে ডাকার জন্য আসেনি, প্রত্যয় সাহেব কথা বলতে চাইছে। ওরও একদিকের চুল অন্যদিকে এনে পুনরায় তোয়ালে চালাতে চালাতে বলল, এখন কথা বলতে ইচ্ছে করছে না, বলেছে ইম্পর্টেন্ট কিছু, হয়তোবা কৃত্তিক ভাইয়া। অনু কথাটুকু শেষ করার আগে ওর হাত থেকে ছো মেরে ফোনটা নিয়ে কানে ধরল ওরও। এই মুহূর্তে খুব ভয় করছে ওর, শরীরটা কাঁপছে, গলা শুকিয়ে কাঠ হয়ে এসেছে। কোনো মতে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে কাপা গলায় ওরু বলল, হ্যালো। ওরুর প্রতিউত্তর ওপাশ থেকে প্রত্যয় আস্তে করে বলল, ভাই নিচে অপেক্ষা করছে। কথাটা শোনার সঙ্গে সঙ্গে ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে ধপ করে মেঝেতে বসে পড়ল ওরু। দু হাতে শক্ত করে চেপে ধরল নিজের ক্রন্ধনত মুখ। কাঁদতে কাঁদতে ক্রমাগত পা দুটোকে বাচ্চাদের মতো মেঝেতে ছুটতে লাগলো ও। হুট করে হৃদয়ের ব্যথাটা তরতর করে বেড়ে গিয়েছে। অভিমানের ঝড়ে মস্তিষ্কটা ব্লক হয়ে আছে। আজ আবারও কতগুলো দিন পর পেটের মধ্যে প্রজাপতি উঠছে। ইচ্ছে তো করছে চিৎকার করে কাঁদতে, কিন্তু তা তো সম্ভব নয়। তাই মেঝেতে বসে দুহাত মুখ চেপে ধরে চোখের পানি ফেলছে ওরু। ওরুকে এভাবে কাঁদতে দেখে অনু আর কথা বাড়ায় না, ফোন হাত নিয়ে চুপচাপ রুম ত্যাগ করে। ওরু যখন নিচে আসে তখন রাত 12টা কি একটা। চারিদিকে তীব্র ঝড়ো হাওয়া আর গুড়ি গুড়ি বৃষ্টি মাথায় নিয়ে ভবন থেকে বেরিয়ে আসে ওরু। ওর পরনে ফ্রক আর লেগিংস, ভেজা চুলগুলো পাঁচ ক্লিপ দিয়ে কোনো মতে আটকানো, মাথার উপর বড় করে ঘোমটা টানা। নিচে এসে কৃত্তিক কিংবা তার বাইক কোনোটাই দেখতে পেল না। শুনশান নীরব রাস্তার শুধুমাত্র চোখে পড়ল একটা ব্ল্যাক মার্সিডিজ। ওরু জানে এটা কার গাড়ি, তাই ও আর দেরি করল না, ছুটে চলে গেল গাড়ির সামনে। এতগুলো দিন পর কৃত্তিকে দেখার উত্তেজনায় হাত পা কাঁপছে ওর।
সেই সাথে হৃদয়ে ভার হওয়া অভিমান তো আছেই। অরুর গাড়ির সামনে এসে দাঁড়াতেই একটানে দরজা খুলে দিল কৃত্তিক। কৃত্তিকে দেখে হাঁ করে তাকিয়ে আছে অরু। পরনে অফ হোয়াইট ব্র্যান্ডেড শার্ট আর ওভারসাইজ ব্ল্যাক ডেনিম, দুটোই অগোছালো। কপাল জুড়ে আঁটোসাঁটো ব্যান্ডেজ, লম্বা ঘাড় ছুঁই ছুঁই চুলগুলো আরও খানিকটা লম্বা হয়ে কপালে পড়ে আছে। বাম হাতের পিঠে এখনো ক্যানেলা লাগানো। অরু জানে না কৃতিকের কেন এই হাল, তবে কিছুটা আঁচ করতে পেরে ডুকরে কেঁদে উঠে অরু বলল, এখনো বলবেন? মাইনর বাইক অ্যাক্সিডেন্ট, তাই তো? কৃতিকের মৃদু হেসে বলল, বেশি না, মাত্র 3 দিন সেন্সলেস ছিলাম। পায়ের ফ্র্যাকচারের কারণে হাঁটতে পারিনি। আজই ব্যান্ডেজ খোলা হয়েছে আর আমি হসপিটাল থেকে সোজা তোর কাছেই চলে এসেছি। কৃতিকের কথা শুনে অরুর অপরাধ বোধ তুঙ্গে উঠে যায়। ও কত কি না ভেবেছিল এই কয়দিন, অথচ কৃতিক কিনা হসপিটালে শুয়ে শুয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল। নিজের উপর বড্ড রাগ হলো অরুর। অরুকে কাঁদতে দেখে কৃতিক বিরক্ত হয়ে বলল, ফ্যাস ফ্যাস করে কাঁদবি না তো একদম, তোর কান্না বিশ্রী লাগে। আমি কি মরে গেছি? আশ্চর্য। অরু নাক টেনে বলল, লাগলে লাগুক। কৃতিক একটা দীর্ঘশ্বাস ছেড়ে নরম সুরেই বলল, বুকে আয়। কৃতিক কি বলল সেটা শোনার জন্য ওরও এবার চোখ তুলে তাকালো। ওরও এখনো প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে দেখে কৃতিক ভ্রুকুচকিত বলল, বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধানো শখ হয়েছে? তাহলে ভিজতে থাক, আমি গেলাম। ওরও তৎক্ষণাৎ বলে ওঠে, আমায় রেখে কোথাও যাবেন না আপনি। অরুর কথায় কৃতিক গভীর চোখে তাকালো। অরুর পুনরায় মিনমিনিয়ে বলল, না মানে বৃষ্টি নেমেছে তাই। কৃতিক গম্ভীর গলায় বলল, কতক্ষণ ধরে বলছি বুকে আয়, কথা শুনিস না আমার? হ্যাঁ। কৃতিক আর কথা বাড়ল না। অরুর হাতে হ্যাঁচকা টান দিয়ে ওকে গাড়ির মধ্যে নিয়ে শব্দ করেই গাড়ির ডোর লক করে দিল। সেই সাথে নিভিয়ে দিল অবশিষ্ট আলোটুকু। তবুও সোডিয়ামের টিমটিমে আলোয় কৃতিকের মুখটা স্পষ্ট দেখতে পাচ্ছে অরু, যে এই মুহূর্তে ওর মুখের কাছে মুখ নিয়ে ওর দিকেই মাতাল চাহনিতে চেয়ে আছে। কৃতিককে হুট করে এতদিন পর এতটা কাছে দেখতে পেয়ে কেন যেন এই মুহূর্তে প্রচণ্ড কান্না পাচ্ছে অরুর, খুশির কান্না। ও কাপা হাতে কৃতিকের গালে হাত ছুঁয়ে মনে মনে বলল, আপনাকে দেখার তৃষ্ণায় বুক ফেটে মরেই যাচ্ছিলাম, তারপর হুট করেই এক পশলা বৃষ্টি হয়ে আবারও ফিরে এলেন আপনি, ধরা দিলেন হৃদয়ে, পুনর্জীবিত করে দিলেন আমার আত্মাটাকে। এ কোন মায়ে বাধা পড়েছি আমি। ওরও চুপচাপ কৃতিকের গালে হাত রেখে চোখের জল ফেলছে দেখে কৃতিক হিসিয়ে বলল, আই মিসড ইউ বেবি। তোর কি একবারও মনে পড়েনি আমাকে? ওরও কি উত্তর দেবে ঠিক বুঝে উঠতে পারল না, তাই উল্টো প্রশ্ন করে বলল, আপনি ঠিক আছেন? হাতে এখনো ক্যানেলা লাগানো কেন? কৃতিক নিজের হাতের দিকে তাকিয়ে বলল, ডিসচার্জ করার আগে বেরিয়ে এসেছি তো তাই খোলা হয়নি। ওরও পটু গিন্নির মতো করে ওকে শাসিয়ে বলল, এটা কি ঠিক হলো? আপনি এখনো ইনজুর্ড? কৃতিক অরুর গলায় নাক ঘষতে ঘষতে বলল, তোর কাছে ফিরে এসেছি, এবার ঠিক হয়ে যাব। অরু চোখ দুটো বুজিয়ে কাপা গলায় বলল, আমি ভেবেছিলাম আপনি আর আসবেন না। কৃতিক অরুর ওড়নাটা সরিয়ে ওর লম্বা চুলগুলো একটানে খুলে দিয়ে চুলের সুঘ্রাণে মুখ ডুবাতে ডুবাতে বলল, তোকে ছাড়া বাঁচতে পারলে তো? কৃতিকের কথায় ওরও মৃদু হাসে। তীব্র ঝড়ের শেষে প্রকৃতি যেমন পুরোপুরি শান্ত হয়ে যায়, ওর হৃদয়টাও এই মুহূর্তে পুরোপুরি শান্ত। বাইরে বৃষ্টি ছাপিয়ে ঝড় শুরু হয়েছে, ক্ষণে ক্ষণে গর্জে উঠছে আকাশ। এমন ঝড়ো হাওয়ার মধ্যে গাড়িতে বসে থাকতে ভয় করছে অরুর, অথচ কৃতিক সেই যে গলায় মুখ ডুবিয়ে এখনও ছাড়েনি। ওরও এখন ব্যথায় জর্জরিত হয়ে চোখ মুখ সহ্য করছে সব কিছু। এক পর্যায়ে গগন কাঁপানো আওয়াজে হুট করে বাজ পড়ল ধরণীতে। সঙ্গে সঙ্গে অরু ঘুরে এসে কৃতিককে জড়িয়ে ধরল শক্ত করে। অরু জড়িয়ে ধরাতে এতক্ষণে কৃতিক পার্থক্যটা বুঝতে পারল। অরু শুকিয়ে গিয়েছে অনেকটা, শরীরটা এইটুকুনি হয়ে গিয়েছে।
কৃত্তিক এবার ভ্রু কুঞ্চিত করে অরুকে নিজের থেকে ছাড়িয়ে চোয়াল শক্ত করে বলল, এভাবে শুকিয়ে গিয়েছিস কেন? কি হয়েছে এই কয়দিনে তোর সাথে? কৃতিকের কথায় অরু মাথা নিচু করে ঠোঁট উল্টে ফুপিয়ে উঠল। অভিমানী কান্নার ভেঙে পড়ে অস্পষ্ট সুরেই বলল, কি হয়েছে সেটা আপনি তো ভালো বলতে পারবেন। সেদিন কি সব কঠিন কথা বলে কোথায় যেন হারিয়ে গেলেন, আর এলেন না। দিন যায় রাত যায়, আপনি আর আসেন না। আমি তো ভেবেছি আপনি আমাকে শাস্তি দেওয়ার জন্য লুকিয়ে আছেন কোথাও। আমার বুঝি কষ্ট হয়নি? অরুর কথায় কৃত্তিক যেন আকাশ থেকে পড়ল। ও অরুর গাল দুটো হাতে চেপে ধরে চোয়াল শক্ত করে বলল, মাত্র কয়েকটা দিন আমি আসিনি বলে তুই খাওয়া বন্ধ করে দিবি? এটা কেমন কথা? আমাকে কি তোর এতটাই লেম মনে হয়? যাকে না দেখে এক মুহূর্ত থাকতে পারি না, তাকে শাস্তি দেওয়ার জন্য নিজেই লুকিয়ে থাকবো? এই তোর বুদ্ধি? নিজেকে এভাবে কষ্ট দেওয়ার সাহস কোথায় পেলি তুই? মাত্র 15 দিনে ভুলে গেলি শরীরটা তোর হলেও আত্মাটা যে আমার। ওরও কাঁদতে কাঁদতে অভিমানের পসরা সাজিয়ে বসেছে, একে একে উগড়ে দিচ্ছে সব। কৃতিকের শার্টের বোতাম খুঁড়তে খুঁড়তে হেঁচকি তুলে ওরু বলল, শুধু আসেননি তা তো নয়, একটা খোঁজও নেননি, খবর নেই, আপনার ফোনটাও বন্ধ। আপনি জানেন আমি আপনার বাড়িতে পর্যন্ত গিয়ে ঘুরে এসেছি, কিন্তু আপনাকে পাইনি। ওরুর কথায় কৃতিক বিরক্ত ভঙ্গিতে বলল, খুঁজেছিস ভালো কথা, তাই বলে নাওয়া খাওয়া বন্ধ করে এইভাবে শুকিয়ে যেতে হবে? এখন আমি আদর করব কোথায়? পিচ্ছি মেয়েদের বিয়ে করলে এই হয়, পরিস্থিতি বোঝে না, কিছু কিছু না, সারাক্ষণ ইমোশনাল হয়ে থাকে। ওরও কাঁদতে কাঁদতে ঝাঁঝিয়ে উঠে বলল, ইমোশন যদি বুঝবেনই না, তাহলে করেছেন কেন পিচ্ছি মেয়েদের বিয়ে? আমি কি বিয়ে করার জন্য নাচ্ছিলাম? ওরুর এত এত কান্নাকাটি সহ্য হলো না কৃত্তিকের। ও অরুকে এক ঝটকায় টেনে এনে নিজের বাহুতে আগলে ধরে এবার নরম সুরেই বলল, আমি কল্পনা করিনি যে তুই আমার জন্য এতটা ডেসপারেট হয়ে যাবি। তাহলে জ্ঞান ফেরার পরে অন্তত অর্ণবকে দিয়ে খবর পাঠাতাম, কিন্তু তাই বলে তুই এভাবে নিজেকে কষ্ট দিবি? অরুর উত্তর নেই। এত ফোপাতে ফোপাতে নাকের পানি চোখের পানি দিয়ে কৃতিকের শার্ট ভিজিয়ে ফেলেছে। কৃতিক সেসবে গুরুত্ব না দিয়ে পুনরায় বলল, এখানে আর থাকতে হবে না, চল আমার সাথে। ওরও এবার মাথা তুলে শুধালো, কোথায় যাব? তোর হাজবেন্ডের বাড়ি যাবি, সেখানে সেখানেই তোকে নিয়ে যাব। ওরও আতকে উঠে বলল, কি বলছেন এই ঝড়ের মাঝে এত রাতে? যাবে কি না বল। ওরও কিছু বলছে না দেখে কৃত্তিক গাড়ি স্টার্ট দিতে দিতে বলল, আমিও তোকে কেন জিজ্ঞেস করছি অযথা? তোকে ছাড়া আমি আর থাকতে পারবো না। সো না, এর কোনো অপশন নেই। কৃতিকের কাণ্ডে ওরও হতবম্ব, কি হচ্ছে না হচ্ছে কিছুই মাথায় ঢুকছে না ওর। তাই একবার সবটা বোঝার জন্য নিজের দিকে তাকালো ওরও। পায়ের স্যান্ডেল, গায়ের ওড়নাটা ব্যাকসিটে পড়ে আছে, পরনে ফ্রক, বাইরে তুমুল বর্ষণ। পেছনে ফেলে এসেছে মা আর আপাকে, পাশে বসে দক্ষ হাতে ড্রাইভ করছে সবচেয়ে কাছের মানুষটা, আর ওরও এভাবে তার সাথে স্বামীর বাড়ি যাচ্ছে। অবশ্য জ্যান কৃতিকের দ্বারা সবই সম্ভব। সান ফ্রান্সিসকো ছাড়িয়ে শহরতলীয় সেই নির্জন শুনশান রাস্তায় আসতেই ঘটল বিপত্তি। গাছপালা ভেঙে পড়ে পুরো রাস্তা ব্লক হয়ে আছে, সামনে যাওয়ার কোনো রূপ উপায়ন্তর নেই। অগত্যায় কৃত্রিক ব্রেক কষল সেখানেই। পুরো রাস্তা জুড়ে ঘুটঘুটে অন্ধকার, বিদ্যুৎ লাইন চ্যুত হওয়ার রোড লাইটগুলো নিভে আছে। চারিদিকে মানুষ তো দূরে থাক, একটা মশা মাছিরও আনাগোনা নেই, অথচ বাইরে ঝুম বৃষ্টি। এমন একটা পরিবেশ আটকে পড়ে অরুর গা ছমছম করছে। তাই ও মুখ কাচুমাচু করে বলল, এবার কি হবে? কৃতিক একবার অরুর ভয়ার্ত মুখের দিকে তাকিয়ে কিছু একটা ভাবলো, অতঃপর গমগমে আওয়াজে বলল, অরু ব্যাকসিটে চল। অরু অবাক সুরেই শুধালো, কেন? আমি বলছি তাই। অরু উদ্বিগ্ন হয়ে বলল, এভাবে জোরে জোরে নিঃশ্বাস কেন ফেলছেন? আপনার কি শরীর খারাপ করছে? কৃতিক বলল, হ্যাঁ চল এবার। ওরও আর কী বা করবে, কৃতিকের শরীর খারাপ লাগছে দেখে তাড়াহুড়ো করে বেরিয়ে গেট খুলে ব্যাকসিটে গিয়ে বসলো। কৃতিকও অন্য সাইড থেকে এসে গেট লাগিয়ে দিল। কৃতিক এসেছে দেখে ওরও নিজের জামা কাপড় থেকে বৃষ্টির পানি ঝাড়া বাদ দিয়ে ওর ব্যান্ডেজ করা কপালে হাত ছুঁয়ে বলল, কোথায় খারাপ লাগছে দেখি?
কৃতিক তৎক্ষণাৎ কোনো কিছুর পূর্বাভাস না দিয়ে ওর হাতটা পেছনে চেপে ধরে নিজের ঠোঁট দিয়ে ওর ওষ্ঠাধর দখল করে নিল। কৃত্তিকের এহেন কাণ্ডে ওরও বিস্ময় কিং কর্তব্য বিমূঢ়। ও নড়তেও পারছে না, কৃত্তিককে ছাড়তেও পারছে না। ওদিকে দম আটকে আসছে তার। একটা দীর্ঘ আর গভীর চুম্বন শেষে কৃত্তিক ওর ঘাড়টা চেপে ধরে নিজের কাছে টেনে এনে হিসিয়ে বলল, হার্টবিট, একবার তুমি বলে আপন সুরে ডাক। তোর মুখে তুমি শোনার ইচ্ছে আমার বহু বছরের। ওর চোখ বন্ধ, কোনো মতে জিভ দিয়ে অধর ভিজিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, আপনি তো আমার অনেক বড়। কৃত্তিক হাসকে সুরেই বলল, সো হোয়াট, আমি তোর সব থেকে আপন। আর একটু পরে আমাদের মধ্যে কোনো দূরত্ব থাকবে না, তাহলে আমাকে ডাকবি না তো কাকে ডাকবি? ওরও এই মুহূর্তে পুরোপুরি কৃত্তিকের বশবর্তী। কোনো এক অদৃশ্য জাদু বলে কৃত্তিক ওকে পুরোপুরি নিজের আয়ত্তে নিয়ে ফেলেছে। তাই ওরও কাঁপাকাঁপি কণ্ঠে বলল, আপনাকেই বলবো? তাহলে বল। ওরও পরাজিত সৈনিকের মতো ছোট্ট করে উচ্চারণ করে বলল, তুমি। কৃত্তিক পুনরায় বলল, চোখ খুলে আমার দিকে তাকিয়ে স্পষ্ট আওয়াজে বল। ওরও এবার তাই করলো। শুষ্ক ঢোক গিলে কৃত্তিকের চোখে চোখ রেখে রিনরিনিয়ে বলল, তুমি। ওর লজ্জারাঙ্গা মুখ দেখে কৃত্তিক নিঃশব্দে হাসল। অতপর একটানে ওরুকে নিজের কোলে বসিয়ে দিয়ে হাসকে সুরেই বলল, আই নিড ইউ ওরু, আই ডেসপারেটলি নিড ইউ রাইট নাও। হবি না আমার? কৃত্তিকের কথা কিছুটা হলেও আন্দাজ করতে পেরে ভ্রম ছুটে গেল ওরুর। মুহূর্তে ভয়ের চোটে আত্মাটা শুকিয়ে গেল ওর। ক্রমাগত ছটফট করতে লাগলো কৃত্তিকের কোল থেকে নামার জন্য। কৃত্তিক এক হাতে ওরুকে চেপে ধরে অন্য হাত দিয়ে শার্টের বোতাম খুলতে খুলতে বিরক্ত হয়ে বলল, কি হয়েছে, ছটফট করছিস কেন? মারছি তোকে? আদরই তো করবো। ওরও আতঙ্কিত সুরে বলল, আমার ভয় করছে। ওরও কথাটা বলার সঙ্গে সঙ্গে কৃত্তিক নিজের হাতে লাগানো ক্যানেলটা একটানে বের করে ফেলল। তৎক্ষণাৎ ফিনকি দিয়ে রক্ত বেরোলো ওর হাত থেকে। ওরও সেখানটায় চেপে ধরে বলল, কি করছেন? এটা ডিস্টার্ব করছে। ওরও এবার কম্পিত কণ্ঠে বলল, আপনি কি চাইছেন? কৃত্তিক পুনরায় নিজের শার্টের বোতামের হাত চালাতে চালাতে ওর দিকে ঘুর লাগা দৃষ্টি নিক্ষেপ করে বলল, তোকে। কৃত্তিকের নেশালো আওয়াজে কেঁপে উঠল ওরু। তবুও অনেকটা সাহস সঞ্চার করে মিনমিনিয়ে বলল, আমার ভয় করে আপনাকে। কৃত্তিক একটানে ওরুকে নিজের বুকের উপর ফেলে দিয়ে বলল, ভয় কেন? ওরু কাঁদো কাঁদো সুরে বলল, আপনি ডার্ক রোমান্স শোনেন সব সময়। কৃত্তিক ওর লম্বা চুলগুলো একপাশে সরিয়ে ধীরে ধীরে ওর জামার চেইনটা খুলতে খুলতে বলল, দিস ইজ ইয়ার ফার্স্ট টাইম, সো আইল বি জেন্টাল বেবি। ওর মাঝে ডুবে যেতে যেতে কৃত্তিকের মন বলছে, ঝলসানো রাতে এই পুরা বরাতে তুমি আমার অন্ধকার আর রোশনাই। মধ্যরাতে আকাশে বাতাসে ছাপিয়ে বর্ষণে মুখরিত ধরণী, সেই সাথে প্রশান্ত সাগরীয় উত্তাল ঝড়ো হাওয়ার চারিদিক কনকনে ঠান্ডা। ঝড়ের তাণ্ডব কমে এসেছে একটু একটু, অথচ অন্ধকারের মাঝে আটকে পড়া ব্ল্যাক মার্সিডিসটা এখনও সেখানেই ঠায় দাঁড়িয়ে। ধরণীতে বহমান ঝড়ের গতিবেগ কমে এলেও দুটো হৃদয়ে এলোপাথারি বইতে থাকা উত্তাল জলোচ্ছ্বাসের তাণ্ডব আজ রাতে বোধহয় কমবে না আর। কৃত্তিকের অবাধ্য আচরণে ইতিমধ্যে ওরও বুঝতে পেরেছে আজ রাতটা ওর জন্য দীর্ঘতম হতে চলেছে, সেই সাথে নিদ্রাহীন। সরি, আজকের গল্পগুলো হয়তো বা শুনতে তোমাদের কাছে একটু অন্যরকম লাগতে পারে। মানে আমার যে ঠান্ডা লেগেছে তারপরও কষ্ট করে গল্পগুলো বলেছি। জানি না, অনেক জায়গায় হয়তো বা কথার আওয়াজগুলো একটু অন্যরকম শোনাতে পারে, তো তোমরা এটা মানিয়ে নিও, ঠিক আছে?